নমস্কার। গান, গল্প অ্যান্ড মোড়ে আরও একবার আপনাদের সকলকে স্বাগত। রহস্যের রোমাঞ্চে ভরপুর একগুচ্ছ নতুন গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি এক সম্পূর্ণ নতুন পর্ব নিয়ে, যার নাম রহস্য রোমাঞ্চ সিরিজ। আমাদের আজকের নিবেদন পিতা হত্যা অন্তিম পর্ব। গল্পটি লিখেছেন ফিরজুদ গুপ্তা। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। আমি, দাদা আর গণেশবাবু তিনজন মিলে পৌঁছালাম মানিকতলায় মণিমোহনের বাড়ি। এখানে আসার পথে গণেশবাবু মানিকতলা থানায় গেছিলেন। অল্প কিছু কাজ ছিল ওনার, আমরাও সাথে ছিলাম অবশ্য। রাস্তায় যেতে যেতে গণেশবাবু এই কেস সম্পর্কিত অনেক রকম কৌতূহল প্রকাশ করছিল দাদার কাছে, কিন্তু দাদা সেই কৌতূহলের জবনিকা পতন টানেননি। দাদা শুধু বলেছে আজ রাতে কেউ যেন না ঘুমায়, ঘুমানোর ভান করে ঘাপটি দিয়ে শুয়ে থাকি যেন, আর সবসময় সজাগ থাকতে বলেছে। গণেশবাবুকে বলেছে রিভলভারটা হাতে নিয়ে থাকতে, রিভলভারের প্রয়োজন হলেও হতে পারে। আমরা পৌঁছালাম। গ্রিলের গেটে ভেতর থেকে তালা দেওয়া। গণেশবাবু কলিং বেলে হাত রাখলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই ঘুমন্ত চোখে প্রাণজিৎবাবু বেরালেন। এত রাত্রে আমাদের দেখে বিস্মিত হয়েছেন, তবে সৌজন্যবোধে সামান্য আতিথ্য দেখিয়ে বললেন, আপনারা এত রাত্রে, আসুন আসুন, ভেতরে আসুন। চাবি খুলতেই আমরা বাড়ির ভেতরে প্রবেশ করলাম এবং গণেশবাবুর কথা শুরু করলেন। আজ রাতে আমরা আপনার বাবার ঘরে থাকতে চাই, বিশেষ প্রয়োজনে। প্রাণজিৎবাবুর চোখে মুখে আপত্তির ছাপ নেই, কিন্তু বিস্মিত কৌতূহলী মুখে প্রশ্নচিহ্ন ফুটে উঠল। এবার দাদা বলল, আপনার বাবাকে ভয় দেখিয়ে হত্যা করা হয়েছে, আর আমি জেনে ফেলেছি এই জঘন্য কাজটি কিভাবে করা হয়েছে। শুধু একটা খটকা রয়ে গেছে, যেটা পরিষ্কার করতেই এত রাত্রে আপনাদের বাড়িতে এসেছি। আজ ওই ঘরে আমরা রাত কাটালে কাল রাতে খুনি লকআপে থাকবে, কথা দিচ্ছি। প্রাণজিৎবাবু অবাক হয়ে শুনলেন। তারপর গণেশবাবুর দিকে চেয়ে প্রশ্ন করলেন, কে হত্যা করেছে? গণেশবাবু কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু দাদা গণেশবাবুকে থামিয়ে দিয়ে বলল, দেখুন, কে খুন করেছে আর কিভাবে খুন করেছে এ বিষয়ে আমি ছাড়া আর কেউই সঠিকভাবে কিছু বলতে পারবে না। কাল সকাল হলে আমিই বলবো সমস্তটা, তার আগে কাউকে কিছু বলতে চাই না। এরপর দাদা গণেশবাবুর দিকে তাকিয়ে বলল, সরি গণেশবাবু, আমি আপনাকেও এখন কিছু বলতে চাইছি না। প্রাণজিৎবাবু আমাদের ওর বাবার ঘর অব্দি পৌঁছে দিলেন। আমাদের ঘরে ছেড়ে উনি চলে গেলেন। আমরা তিনজন ঘরে ঢুকে এরোর মুখ চাইছি। দাদা আঙুল নির্দেশ করে গণেশবাবুকে খাটের শেষ প্রান্তে বন্ধ জানালার কাছটায় উঠে গিয়ে শুয়ে পড়তে বলল। তারপর আমায় খাটে উঠতে বলল এবং শেষে ঘরের দরজার পাশে সুইচ বোর্ডে হাত দিয়ে লাইট অফ করে নিজে বিছানায় উঠে শুয়ে পড়ল। ঘর অন্ধকার, ঘরের দরজা হাঁ করে খোলা, কিন্তু পর্দা ঝোলানো। খাটের সামনের দিকটায় দাদা শুয়ে, তার পাশে আমি এবং শেষে গণেশবাবু। গণেশবাবু উত্তেজনার সাথে ফিসফিস করে বলল, এই প্রথমবার মনে হয় এইরকম ভাবে কোনো তদন্ত করছি। দাদা বলল, এই তদন্তের ফলাফল কিন্তু শূন্য হতে পারে গণেশবাবু, খুনি ফাঁদে পা নাও দিতে পারে। কি ফাঁদ, কিসের ফাঁদ, কিছুই জানি না, তবে নিজেকে বেশ সিনেমার হিরো মনে হচ্ছে কিন্তু। কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপর আবার গণেশবাবু বলে উঠল, আমরা কি এইভাবেই পড়ে থাকবো সারা রাত? দাদা বলল, একটু অপেক্ষা করুন, একটু পরেই কাজ শুরু করব। হঠাৎ ঘরের বাইরে পর্দার পেছন থেকে প্রাণজিৎবাবুর আওয়াজ পেলাম, আপনারা কি ঘুমিয়ে পড়েছেন? দাদা উচ্চস্বরে বলল, না না, বলুন। প্রাণজিৎবাবু পর্দা সরিয়ে ঘরে ঢুকে দরজার পাশে সুইচ বোর্ডে হাত দিয়ে আলো জ্বালালো। ওনার হাতে জলের বোতল। সপ্রতিভ গলায় প্রাণজিৎবাবু বললেন, "আহ, জলের বোতল দিতে এসেছিলাম, রাতে প্রয়োজন লাগে যদি।" জলের বোতলটা সিন্দুকের টেবিলে রেখে দিল প্রাণজিৎবাবু। সিন্দুকটা এখনো খোলা অবস্থাতেই আছে, আর তাতে সকালের 100 টাকার নোটটাও এখনো বর্তমান। আমরা সবাই খাটে উঠে বসলাম। প্রাণজিৎবাবু ঘরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, ভাইয়ের কোনো খোঁজ পেলেন আপনারা? গণেশবাবু বললেন, না, এখনো পাওয়া যায়নি। প্রাণজিৎবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তাহলে আসছি,
আপনারা প্রয়োজনে নাইট ল্যাম্পটি জ্বালিয়ে শুতে পারেন। লাইট নিভে গেলে একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় ঘরটা। দাদা বলল, ঘরের জানলাটা খোলা যায় কি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। গণেশবাবু খাটে বসেই জানলাটা খুলে দিল। প্রাঞ্জিতবাবু ঘরের লাইট নিভিয়ে বেরিয়ে যাবে এমন সময় হঠাৎ দাদা বলে উঠল, প্রাঞ্জিতবাবু, একটা অনুরোধ আছে। ঘরটা আবার নিঝুম হয়ে গেছে লাইট নেভানোর পর। জানলা দিয়ে হালকা আলোর আভাসে ঘরের চারপাশে কি কি আছে একটা হালকা অনুমান করা যায়। আবছা আলোয় প্রাঞ্জিতবাবুর ছায়ামূর্তি দেখা যাচ্ছে শুধু। প্রাঞ্জিতবাবু বললেন, বলুন। দাদা বলল, সকাল না হওয়া পর্যন্ত আপনি দয়া করে এই ঘরে আর প্রবেশ করবেন না। যদি খুব প্রয়োজন হয় তো আমায় ফোন করবেন। দাদা নিজের মোবাইল নম্বরটা বলে প্রাঞ্জিতবাবুকে সেভ করতে বলল। মোবাইলের আলোয় প্রাঞ্জিতবাবুর মুখটা সিনেমায় দেখা ভূতের মতন মনে হলো। প্রাঞ্জিতবাবু গুড নাইট বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। রাত্রি কটা বাজে জানি না। এখানে শুয়ে কি করছি তাও জানি না। উৎকণ্ঠা আর উদ্দীপনায় শরীরের নার্ভগুলো কেমন যেন অবশ হয়ে এসছে। প্রায় 24 ঘন্টা আগেই এই ঘরেই একজন হত্যা হয়েছে, তাও অস্বাভাবিকভাবে। ভয়ঙ্কর কিছু একটা দেখতে পেয়েই মণিমোহন মারা গেছে। উনি আবার জানলা দিয়ে কোনো মহিলার গলার আওয়াজ, ঝুমুরের আওয়াজ পেতেন। নিশ্চয়ই এমন কিছু ভয়াবহতার সম্মুখীন হয়েছেন যে তার হার্ট অ্যাটাক হয়ে পরলোক গমন করেছে। দাদা হঠাৎ বিছানায় ছেড়ে উঠল। আমরাও বিছানায় উঠে বসলাম। দাদা ফিসফিস করে বলল, খাট থেকে নামতে হবে না কাউকে। দাদা একাই খাট থেকে নেমে নিজের ব্যাগ থেকে কিছু একটা বার করে ঘরের দরজার দিকে গেল সাবধানী পায়ে। তারপর দরজার সামনে ঝুঁকে বসে কিছু একটা করল। তারপর আবার খাটে এসে শুয়ে পড়ল। অন্ধকারের মধ্যে দাদা কি করলো কিছুই বোধগম্য হলো না। গণেশবাবু ফিসফিস করে বলল, কি ব্যাপার পিন্টু? দাদাও স্বর অনেকটা নিচু করে বলল, এবার অপেক্ষা করে দরজা দিকে তাকিয়ে থাকতে হবে কিন্তু। ঘরটা নিস্তব্ধতার কম্বলে আবার চাপা পড়ে গেল। মনে হচ্ছে যেন এই ঘর শহরতলি থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের আলাদা এক সত্তা অবতরণ করেছে আমাদের সম্মুখে। আমরা কেউই ঘুমিয়ে নেই, সবাই জেগেই আছি। আর কিছুক্ষণ কাটলো এইভাবে অন্ধকারের মধ্যেই। তারপর হঠাৎ দাদার ফোনটা শব্দ করে বেজে ওঠায় আমি ভীষণভাবে চমকে উঠলাম। দাদা ফোন তুলে, হুম, হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, হুম, ঠিক আছে, এই বলে ফোনটা কেটে দিল। আমরা কেউ কিছু জিজ্ঞাসা করার আগেই দাদা বলল, রঞ্জিতবাবু কলে বেরোচ্ছেন। ওনার এক পেশেন্টের সিরিয়াস কন্ডিশন। বাড়ির মেন গেট বাইরে থেকে বন্ধ করে যাবে বলল, আর ভোরের আগেই ফিরে আসবেন। দাদার কথা শেষ হতে না হতেই শুনতে পেলাম বাড়ির সদর দরজায় গ্রিলের গেট খোলার শব্দ। রাত্রি তাই শব্দটা স্পষ্ট শোনা গেল। তারপর গেট বন্ধ করার শব্দও হলো। আর সঙ্গে সঙ্গে আবার বাড়িটা শব্দহীন হয়ে গেল। জানলা খোলার পর থেকেই ভীষণ শীত লাগছিল। দাদা ওর ব্যাগে যে বড় একটা চাদরও নিয়ে এসেছে তা জানতাম না। আমার হালকা কাঁপুনি টের পেতেই দাদা ব্যাগ থেকে চাদর বার করে গায়ে জড়িয়ে নিতে বলল। বড় চাদরে আমরা নিজেদের ঢেকে রাখলাম। মুখটা শুধু বাইরে রইল। গোটা একটা বাড়িতে অপরিচিত তিনজন শুয়ে আছি। প্রাঞ্জিতবাবুর প্রতি একটা সমীহ জন্মালো। বাবা মারা গেছেন সবে 24 ঘন্টা হয়েছে, অথচ রোগী সেবায় এত রাতেও নিজের ঘুম বিসর্জন দিয়ে বেরিয়ে পড়েছেন অন্যজনের প্রাণ বাঁচাতে। দাদা কনুই দিয়ে আলতো একটা খোঁচা দিয়ে বলল, রে, ঘুমাসনি তো? আমি বললাম, না না, জেগেই আছি। আরো অনেকটা সময় পেরিয়ে গেছে। কটা বাজে জানি না। আমার মোবাইল সুইচ অফ অবস্থায় দাদা নিজের কাছে নিয়ে রেখেছে। ঘড়ি দেখার উপায় নেই। জানলার বাইরে দিয়ে আসা ক্রমাগত ঝিঝি ডাক আরো বেশি সজাগ করে রেখেছে আমায়। গণেশবাবু অনেকক্ষণ ধরে একটা কথাও বলেন। ঘুমিয়ে পড়েছে না জেগে আছে সেটাও বুঝতে পারছি না। দাদা ঘরে দরজা দিকে পাশ ফিরে শুয়ে আছে, কারোর অপেক্ষায় যেন ব্রত পালন করছে। একবারও ওই দিক থেকে আমার দিকে পাশ ফেরেনি। আমি এক দৃষ্টিতে পাখার দিকে চেয়ে। লাল রঙের ডিজাইনিং পাখা, যদিও অন্ধকারে কালোই মনে হচ্ছে। এক নাগাড়ে তাকাতে তাকাতে অন্ধকার অনেকটাই সয়ে গেছে চোখে। পাখার ব্লেড আর গোল মতন অংশটা সংযোগস্থলে অনেকক্ষণ ধরেই একটা জিনিস লক্ষ্য করছি। আধো আলোয় ঠিক স্পষ্ট হতে পারছি না জিনিসটা কি। সুতোর মতন কিছু নাকি?
হঠাৎ আবার শার্লক হোমসের দি অ্যাডভেঞ্চার অফ স্পেকেলব্যান্ড গল্পটার কথা মনে পড়তেই মনে হলো পাখা দিয়ে কোনো সাপ হঠাৎ এসে হাজির হবে না তো। অজানা আতঙ্কে আমার নার্ভগুলো নিস্তেজ হয়ে গেল। নিঃশব্দতায় ঝিঝির ডাক যেন ক্রমশ গাঢ় হয়ে চলেছে। এই অদ্ভুত রোমাঞ্চকর পরিবেশ যেন নিমেষের মধ্যেই সবকিছু গ্রাস করে নিতে পারে। অনেকটা সময় এইভাবে অতিবাহিত হলো। মনে হচ্ছে এমন এক জগতে রয়েছি যেখানে সময় অনির্দিষ্ট, সময়ের কোনো মাপকাঠি নেই। হঠাৎ বাড়ির মেন গেটের দিক থেকে একটা আওয়াজ এলো। আমার সমস্ত মনোসংযোগ নিজের থেকেই শব্দকে অনুসরণ করলো যেন। কেউ একজন গ্রিলের গেট খুলছে খুব সাবধানতার সাথে। তারপর পদযুগলের শব্দ। খুব সাবধানী পায়ে কেউ আসছে যেন। আমি আরো কান খাড়া করলাম। পায়ের শব্দ শুনে মনে হচ্ছে কেউ একজন আসছে আমাদের এই ঘরের দিকে। কেমন একটা ঘোরের মতন লাগছে। এইবার পরিষ্কার বুঝতে পারলাম। ঘরের জানলা দিয়ে আসা আবছা আলোয় দেখলাম এক ছায়ামূর্তি ঘরের দরজার পর্দা সরিয়ে ভিতরে প্রবেশ করলো। আমার বুকের ধুকপুকানি বেড়ে গিয়ে দুরন্ত এক্সপ্রেসে পরিণত হয়েছে। ছায়ামূর্তি আমাদের ঘরে এসে দাঁড়িয়ে, ওর হাত দুটো জড়ো করে কিছু একটা আছে যা আস্তে আস্তে আমাদের বিছানার দিকে তাক নিচ্ছে। আমি নিজেকে সামলাতে পারলাম না। হাত দিয়ে দাদাকে একটা ঝাঁকুনি দিলাম, আর সঙ্গে সঙ্গে কান ফাটানো একটা আওয়াজে আমার কানে তালা লেগে যাওয়ার উপক্রম ঘটলো। ছায়ামূর্তি নিমেষের মধ্যে ঘর থেকে বেরিয়ে দৌড় দিল। দাদা আর গণেশবাবু ছায়ামূর্তির পেছনে পেছনে ধাওয়া করলো। আমি হতবাক আর ভয়ার্ত অবস্থায় বিছানায় উঠে বসলাম। এই শীতল রাত্রেও আমার কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠছে। কিছুক্ষণ পর দাদা আর গণেশবাবু ঘরে এসে লাইট জ্বালালো। আমার শুকনো মুখ দেখে গণেশবাবু বলল, বাবু, তুমি ঠিক আছো তো? আমি কিছু বললাম না। দাদা আমায় বলল, ওইভাবে হাতটা নাড়ালি যে বন্দুকের নিশানাটাই নষ্ট হয়ে গেল। এবার কি করণীয়? দাদা বিছানায় ধপাস করে বসে বলল, বসুন আপাতত। পিন্টু, এবার তো কিছু বলো। দাদা ফোন বার করে কাউকে একটা ফোন করলো। দাদার কথা শুনে মনে হলো সে প্রাঞ্জিত বাবুকে ফোন করে ঘটনাটা সম্পর্কে জানালো। আমরা ঘরের বাতি জ্বালিয়ে বসে আছি অনেকক্ষণ। এখন ভোর 4টে বাজে। আমি এখনো আতঙ্কে চুপসে আছি। মনে মনে নিজেকে গালিও দিচ্ছি। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর সদর দরজা খোলার আওয়াজ পেলাম। আমরা ঘর থেকে বেরিয়ে গেলাম সদর দরজার দিকে। প্রাঞ্জিতবাবু বাড়ির ভেতরে প্রবেশ করেছে। ওনার চোখে মুখে উৎকণ্ঠা। আমাদের তিনজনকে ঠিক অবস্থা দেখে একটু বোধহয় আশ্বস্ত হলেন। প্রশ্ন করলেন, আপনারা সব ঠিক আছেন তো? গণেশবাবু বলল, হ্যাঁ, আমরা ঠিক আছি। তবে একটুর জন্য আততায়ীকে ধরতে পারিনি, পালিয়ে গেল। অন্ধকারে মুখ দেখতে পাইনি তার। তবে আপনার বাড়ি বাইরে থেকে তালা দেওয়া ছিল, আর এই বাড়ির ডুপ্লিকেট চাবি আপনার ভাইয়ের কাছেও থাকে। ওই মনে হয় ঘাপটি মেরে আমাদের সমস্ত কার্যকলাপ লক্ষ্য করেছে। আর আপনি বাড়ি থেকে বেরোনোর পরই ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে আমাদেরকে মারতে এসেছিল। কথাগুলো বলেই গণেশবাবু দাদার দিকে চেয়ে জানতে চাইল। ঠিক বললাম তো পিন্টু? দাদা কিছু উত্তর দিল না। প্রাঞ্জিতবাবু আফসোসের সুরে বলল, ভাই যে আপনাদের মারতে আসতে পারে এই বিষয়ে আমি অবগত ছিলাম না একদম। দাদা এতক্ষণ চুপচাপ ছিল, কিন্তু হঠাৎ বলে বসলো, গণেশবাবু, অ্যারেস্ট করুন প্রাঞ্জিতবাবুকে। দাদার কথা শুনে ভীষণভাবে অবাক হলাম। প্রাঞ্জিতবাবু? প্রাঞ্জিতবাবু অস্ফুটে বলে উঠল, মানে? দাদা আবার নিজের পকেট থেকে বন্দুক বার করে প্রাঞ্জিতবাবুর দিকে তাক করে বলল, একদম চালাকি নয়, আপনার কাছে বন্দুকও আছে আমি জানি। গণেশবাবু, অ্যারেস্ট করুন এর আগে। গণেশবাবু আর কোনো কথা না বাড়িয়ে প্রাঞ্জিতবাবুকে অ্যারেস্ট করল। আমরা এখন মানিকতলা থানায়। গণেশবাবু নিজের চেয়ারে বসে অধৈর্য হয়ে বলল, এবার পিন্টু বলো, সারা রাস্তাতেও বললে না কিছু, এবার তো বলো। দাদা বলা শুরু করলো, এই তদন্তে যখন আমার মনে ধারণা হলো মণিমোহন বাবুকে প্ল্যান করে হত্যা করা হয়েছে, তখন সবার আগে সন্দেহ হয় দুই পুত্রের ওপরই। বাইরের কারোর পক্ষে সম্ভব নয়, কারণ মণিমোহন বাবুর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। মণিমোহন বাবুর হত্যার জন্য সব থেকে বেশি দায়ী করা যায় ওনার ছোট ছেলেকে। আমিও স্বভাবত তাই ভাবছিলাম, কিন্তু ছোট ছোট ঘটনাগুলো আমার চিন্তার বাঁক ঘোরালো। প্রথমত, প্রাঞ্জিত বাবু বলেছিলেন উনি সকালে চা বানিয়ে মণিমোহন বাবুকে ডাকতে গেছিলেন, কিন্তু
আমরা যখন রান্নাঘরে গেলাম তখন দেখলাম রান্নাঘর টিপটাপ করে গোছানো। চা বানানোর বাসনপত্র বা কাপ কিছুই এটো অবস্থায় দেখলাম না। সব বাসনপত্রই মেজে রাখা, অথচ ওনার বাড়িতে কাজের লোক নেই। দ্বিতীয় ঘটনা, যা প্রাঞ্জিত বাবুর উপর সন্দেহকে আরো দৃঢ় করলো। ঘটনাটা যদিও কাকতালীয়। গণেশবাবু, আপনার মনে আছে গতকাল যখন আমরা প্রাঞ্জিত বাবুর বাড়িতে চা খেয়েছিলাম? গণেশবাবু বললেন, হ্যাঁ, আমি তো নিমাইকে বলে পাশের দোকান থেকে চা চেয়ে পাঠিয়েছিলাম। দাদা বলল, হ্যাঁ, আর চা খাওয়ার পর প্রাঞ্জিত বাবু নিজের পকেট থেকে একটা 100 টাকার নোট দেয় চাওয়ালাকে। চাওয়ালাটির চোখে কম দেখে হয়তো, তাই সে কয়েকবার টাকাটাকে চোখের সামনে নিয়ে গিয়ে দেখে। তখন হঠাৎ আমারও চোখ যায় টাকাটার দিকে। আর টাকার নম্বরটা দেখে আমি অবাক হই। আমি তৎক্ষণাৎ জিজ্ঞাসা করি প্রাঞ্জিত বাবুকে যে উনি ওনার বাবার থেকে এই কয়দিনে কোনো টাকা ধার নিয়েছিলেন কিনা। প্রাঞ্জিত বাবু জানায় যে সেরকম কিছু করেনি। তাহলে প্রাঞ্জিত বাবুর বুক পকেট থেকে বেরোনো 100 টাকার নোটটি প্রাঞ্জিত বাবুর কাছে এলো কি করে? মণিমোহনের সিন্ধুকে একটা অর্ধেক 100 টাকার নোট ছিল। ওই নোটের নম্বর 9CC123610। আর প্রাঞ্জিত বাবুর পকেট থেকে বেরোনো 100 টাকার নোটটা ছিল 9CC123619। দুটো নম্বরই পাশাপাশি অনেকটা, অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে দুটো নোট একই বাঞ্চের। ছেঁড়া দেখে প্রাঞ্জিতবাবু নোটটা সিন্দুক থেকে নেয়নি, আর ওই ছেঁড়া নোটটাই আমাকে প্রাঞ্জিতবাবুর উপর সন্দেহ করতে বাধ্য করে। তৃতীয় ঘটনা, কাল একটা হুমকি চিঠি আসে আমার কাছে। প্রথমে ভেবেছিলাম ছোট ভাই আমায় থ্রেট দিচ্ছে, কিন্তু তারপর ভাবলাম যে ছোট ভাই যদি তার বাবাকে হত্যা করে থাকে তবে সে নিশ্চয়ই পোকার মতন এই তল্লাটে আসবে না আমাকে চিঠি দিতে। তারপর দেখলাম যে কাগজে চিঠিটা দেওয়া হয়েছে সেই কাগজটি কোনো প্যাডের থেকে ছেঁড়া। এই সমস্ত প্যাড সাধারণত ডাক্তাররাই বেশি ব্যবহার করে। তাও একটা সংকোচ কাজ করছিল, হয়তো কেউ ডাক্তারদের প্যাড ইউজ করে প্রাঞ্জিত বাবুকে ফাঁসাচ্ছে। তখন আমি হাতের লেখা বিশেষজ্ঞের কাছে গিয়ে জানলাম চিঠির লেখক বাঁহাতি। প্রাঞ্জিত বাবু এই দুই হাতেই সমান দক্ষতার সাথে কাজ করতে পারেন, এটা লক্ষ্য করেছি। কিন্তু আসলে উনি যে বাঁহাতি তা বুঝতে পারি ওনার প্যান্টের পকেট দেখে। খেয়াল করবেন, সাধারণত যারা রাইট হ্যান্ডেড হয় তাদের প্যান্টের ব্যাক পকেটটি, অর্থাৎ ওয়ালেট রাখার পকেটটি প্যান্টের ডান দিকের পশ্চাৎ দেশে থাকে। কিন্তু প্রাঞ্জিত বাবুর ঘরে দেখেছি ওনার প্যান্টগুলোতে ওয়ালেট রাখার পকেটগুলো প্যান্টের বাম দিকের পশ্চাৎ দেশে। আর অন্যদিকে রণজিৎ বাবু বোধ হয় ডান হাতি। রণজিৎ বাবুর ঘরে থাকা ফটোতে দেখলাম উনি রাইট হ্যান্ডে ব্যাট করছেন। চিঠির লেখক বাম হাতি হওয়ায় প্রাঞ্জিত বাবুর প্রতি আমার সন্দেহ আরও গাঢ় হলো। তাই হাতে নাতে ধরার জন্য ফোন দিয়ে আঁটলাম। প্রাঞ্জিত বাবুকে বললাম একমাত্র আমিই জানি কে অপরাধী, আর মণিমোহন বাবুর ঘরে থাকতে চাই সারা রাত। অপরাধী যতই চালাক হোক না কেন তার মনে সবসময় ধরা পড়ে যাওয়ার ভয় থেকেই যায়। তাই প্রাঞ্জিত বাবু ঠিক করলেন যে আমায়ও খুন করবেন, কারণ আমি যে জেনে গেছি উনি অপরাধী। তাই আমার বেঁচে থাকা ওনার পক্ষে অসন্তোষজনক। রাতে জলের বোতল দিতে আসার নাম করে উনি দেখে গেলেন আমরা কি কোথায় ঘুমাচ্ছি। ঘর অন্ধকার থাকবে তাই আগে থেকে দেখে গেলেন যাতে আমায় মারতে সুবিধা হয়। তারপর ফলস কল আছে বলে উনি রাতে বাড়ি থেকে বেরোলেন, আর বেশ কিছুক্ষণ পর আবার ফিরে এলেন আমায় মারতে। প্রাঞ্জিতবাবুর গলিতে যদি আমি মরেও যেতাম তবে সেই দোষটাও গিয়ে পড়তো ছোট ভাই রণজিতের ঘাড়ে, কারণ রণজিতের কাছে ডুপ্লিকেট চাবি থাকে। আমি মরতাম আর প্রাঞ্জিতবাবু সবাইকে বলে বেড়াতো ওর অনুপস্থিতিতে ওর ভাই ডুপ্লিকেট চাবি দিয়ে বাড়িতে ঢুকে পিন্টুকে মেরে গেছে। কিন্তু আমিও রেডি ছিলাম। বাবু হাত না নাড়ালে আমার বন্দুকের গুলি প্রাঞ্জিত বাবুর হাঁটুকে মিস করতো না। গণেশবাবু এবার বলে উঠল, কিন্তু তুমি নিশ্চিত হলে কিভাবে যে প্রাঞ্জিতই ঘরে গেছিল তোমায় মারতে? যে ঘরে আমরা ছিলাম সেই ঘরের পাপোজে আমি আলকাতরা দিয়ে রেখেছিলাম। প্রাঞ্জিত বাবুর জুতোয় দেখুন, আলকাতরা দেখতে পাবেন। আমার মনে পড়লো রাতে দাদা ঘরের দরজার সামনে কিছু একটা করছিল। অন্ধকার ছিল বলে আমি আর গণেশবাবু বুঝতে পারিনি। ও তখন আলকাতরা নিয়ে অপরাধী ধরার কারসাজি করছিল। গণেশবাবু বললেন, কিন্তু ও মণিমোহন বাবুকে মারলো কিভাবে? কিভাবে মারলো সেটা একটা অনুমান করেছি, যেটা শেষে বলবো, কিন্তু কেন মারলো সেটা আগে বলি। গণেশবাবু প্রাঞ্জিত বাবুর দিকে তাকিয়ে চেল্লে উঠে বলল, এই স্কাউন্ডেল,
বল নিজের বাবাকে কেন মারলি? প্রাণজিৎ বাবু ক্ষিপ্ত স্বরে বলল, পিন্টু তো সবই জানতে পেরেছে, ওকেই জিজ্ঞাসা করো। দাদা সেদিকে ভ্রুক্ষেপ না করেই বলল, গতকাল দুপুরে সায়রা আমায় ফোন করছিল, সম্ভবত ফেসবুক থেকে আমার নাম্বার জোগাড় করেছে। তার সাথে আমার অনেকক্ষণ কথা হয়। সে জানায় রণজিৎ কোথায় আছে সেটাও জানে না। পুলিশ বৃথা সায়রাকে নিয়ে টানাহিজড়া করবে বলে ওর বাড়ির লোক সায়রাকে এক ফুফার বাড়িতে রেখে আসে। বন্ধু বান্ধবদের মারফত সে জানতে পারে যে আমি এই তদন্তে হাত দিয়েছি, তাই সে আমার সাথে যোগাযোগ করে। ও নিজেও রণজিতের সাথে যোগাযোগ করতে পারছিল না বলে হতাশ হয়ে পড়েছিল। সে রণজিৎকে নিয়ে চিন্তিত ছিল, বুঝতে পারছিল না কি করবে কি করবে না। তাই আমার কাছে অনুরোধ করছিল রণজিতের খবর পেলে যেন ওকে জানায়। সায়রা থেকে জানতে পারি রণজিতের দাদা ওর নিজের দাদা নয়। মণিমোহন বাবু প্রাণজিৎকে দত্তক নিয়েছিলেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জানতে পারি সেটা হলো প্রাণজিৎ বাবুও সায়রাকে পছন্দ করতেন। কয়েকবার সেই পছন্দের কথা নানান ইঙ্গিতে সায়রাকে বোঝায়। ভ্রাতৃতুল্য স্নেহ নয়, সেটা সায়রা অনেক পরে বুঝতে পারে। আমার যতদূর মনে হয়েছে রণজিতের গার্লফ্রেন্ড সায়রাকে প্রাণজিৎ বাবু নিজের করতে চায়। প্রাণজিৎ বাবুর ঘরে ডেস্কের ওপর রাখা পার্সোনাল ডায়েরিটা আমি অন্যমনস্কভাবে খুলতেই ডায়েরির ভেতরে সায়রার ছবি দেখতে পাই, হাতে আঁকা ছবি। প্রাণজিৎ বাবু তীব্র আক্রোশে বলে উঠল, পেন্টো তুই অল্প সময়ের মধ্যে আমার পার্সোনাল ডায়েরিও ঘেটে নিলি, টেকটেকি কথাকার। প্রাণজিৎ বাবু একটু থেমে মুখে তাচ্ছিল্যের ভাব এনে বলা শুরু করলো, যেন নেশাচ্ছন্ন হয়ে বিলাপ বকতে থাকা মানুষ সে। হ্যাঁ, আমি মেরেছি সায়রাকে পাওয়ার আশায়। সায়রা যেদিন প্রথম আমাদের বাড়িতে এলো সেদিন থেকেই আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম। ওর মতন অপূর্ব সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি। গায়ের রং দুধে আলতা, কাজলের প্রলেপে টানা টানা চোখগুলো দেখলে আমার বুকের ভেতর একটা বেদনা মেশানো ভালো লাগার অনুভূতি জন্ম নিত। সায়রার রূপ আমার মোহিত করেছিল। প্রাণ খোলা মেয়ে একদম, চোখে মুখে কোনো কৌশলতা বা দ্বিধাবোধ নেই। সায়রা মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো ভাইয়ের সাথে, আমায় খুব সমীহ করতো। কথায় কথায় প্রায়ই বলতো যে রণজিতের আগে ওর যদি আমার সাথে আলাপ হতো তাহলে ও আমার সাথেই প্রেম করতো। এই কথা বলেই ও প্রাণ খোলা হাসি দিত, আর আমার বুকে অদ্ভুত এক মোচড় লাগতো। কিন্তু ও আমার ভাইয়ের প্রেমে পাগল ছিল। আমি ভাবতে থাকতাম এমন কিছু করতে হবে যাতে আমার ভাইয়ের সাথে সায়রার সম্পর্ক পুরোপুরি ভেঙে যায়। এইদিকে আবার আমার বাবা সায়রাকে একদম পছন্দ করতেন না। বাবা পরিষ্কার আমার ভাইকে জানিয়ে দিয়েছিল যে সায়রাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসলে ত্যায্য পুত্র করবে। আমিও ভয় পেয়ে গেলাম যে আমি যদি বাবার কাছে আমার পছন্দের কথা প্রকাশ করি তবে বাবা আমাকেও সম্পত্তি থেকে বঞ্চিত করবে। তারপর হঠাৎ একটা আইডিয়া মাথায় এলো। সায়রার ক্ষেত্রে আমার প্রতিবন্ধকতা দুজন, আমার বাবা আর আমার ভাই। বাবাকে ভয় দেখাতে শুরু করলাম, রাতে মেয়েলি শব্দ করে। বাবাও ভয় পেল। এরপর বাবাকে কড়া ডোজের ঘুমের ওষুধ দিয়ে দিয়ে বাবার হার্ট দুর্বল করলাম। আমি জানতাম হঠাৎ করে বাবার কোনো দুর্ঘটনা ঘটলে সব দোষ আমার ভাইয়ের উপরেই যাবে, কারণ আমার প্রতিবেশী প্রত্যেকেই জানে যে আমার বাবা আর ভাইয়ের সম্পর্ক একদম ভালো না। সবাই রণজিৎকেই দোষী হিসেবে মেনে নেবে। বাবাও মরবে, আর বাবার সিন্দুক থেকে সব টাকা লোপাট করব আমি। আর সবাই ভাববে টাকা চুরি করবে বলেই ভাই বাবাকে মেরেছে। একজন আহ, একজন দোষী মানুষের সাথে সায়রা কখনোই সংসার করবে না। তখন সায়রার দায়িত্বও আমি নেব, তখন সায়রার আশ্রয় হব আমি। এই ভেবে আমি বাবাকে মারার প্ল্যান করলাম। কিন্তু পিন্টু, তুই আমার এতদিনের পরিশ্রমে পুরো জল ঢেলে দিলি। গণেশবাবু দাঁত চিপে আবার বলে উঠল, এই স্কাউন্ডেল! প্রাণজিৎবাবু অট্ট হাসি দিয়ে উঠল। ওর মুখ পুরো একখানা অমানসিক হাসিতে ভরে উঠেছে যেন। দাদা বলে উঠল, ভালোবাসা কখনো প্ল্যান করে পাওয়া যায় না প্রাণজিৎবাবু। আর যে ভালোবাসা পেতে বাবাকে খুন করে ভাইকে ফাঁসাতে চায় সেই সব মানুষদের স্থান মানসিক হাসপাতালে, আর নয়তো হাজতের ভেতরেই হয়। প্রাণজিৎবাবু অট্ট হাসি থামিয়ে হিংস্র মুখে দাদার দিকে চেয়ে বলল, ও আমার বাবা ছিল না, রণজিৎ তো আমার ভাই নয়। আমি মনমোহনের বাল্য বন্ধুর ছেলে। আমায় জন্ম দিয়েই তারা কোনো এক দুর্ঘটনায় মারা যান, আমি বেঁচে যাই।
দাদা শান্ত অথচ শক্ত স্বরে বলল, হ্যাঁ, আর তারপর থেকেই আপনাকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য যে ব্যক্তি ছাদ হয়ে দাঁড়ালো, আপনি তারই হত্যা করে বসলেন। রঞ্জিতবাবু মাথা নিচু করে বুকের ভেতর মুখ গুজে দিল। গণেশবাবু বললেন, এবার বলো তাহলে বন্ধ ঘরের ভিতর সেদিন এমন কি ঘটেছিল যার জন্য মণিমোহনের হার্ট অ্যাটাক হলো? দাদা বলল, এটাও অনুমান মাত্র, ভুল হয়ে থাকলে প্রাণজিৎবাবু ভুলটা ধরিয়ে দেবেন। কথাটা বলে দাদা মৃদু হাসলো প্রাণজিতের দিকে তাকিয়ে, যে হাসিতে তাচ্ছিল্য আর ঘৃণার ঝলক পরিস্ফুট। দাদা আবার বলা শুরু করলো, মণিমোহন প্রত্যেকদিন সন্ধ্যেবেলা বাড়িতে থাকতেন না, সৎসঙ্গে যেতেন। মণিমোহনের অনুপস্থিতিতেই প্রাণজিৎ ওই দিন সমস্ত কিছু তৈরি করে মণিমোহনের ঘরে গেল। গণেশবাবু, আপনি বলেছিলেন ফরেন্সিকের সাথে কথা বলে আপনি জানতে পেরেছিলেন ঘরে ছড়িয়ে থাকা রক্তের সাথে ল্যাটেক্স নামক এক পদার্থ পাওয়া গেছে। এই ল্যাটেক্স সাধারণত বেলুন তৈরিতে ব্যবহার হয়। দোল বা হোলির সময় আমরা বেলুনে জল রং ভরি, যেমন প্রাণজিৎ বাবু ছোট ছোট বেলুনে রক্ত ভরে রেখেছিলেন। এরপর সামান্য লম্বা সুতোর দুই মুখে একটা করে রক্ত ভরা বেলুন বেঁধে পাখার ব্লেডে ঝুলিয়ে রেখেছিলেন। পাখার 3টে ব্লেডে উনি এইরকম ভাবে অনেকগুলো রক্ত ভরা বেলুন ঝুলিয়ে রাখলেন। সাধারণ অবস্থায় রক্ত দ্রুত জমাট বাঁধে, তাই উনি আরো কিছু কেমিক্যাল ইউজ করেছিলেন যাতে বেলুনের ভেতর থাকা রক্ত জমাট না বাঁধে। রঞ্জিতবাবু জানতেন যে মণিমোহনবাবু সব ঋতুতেই পাখা চালিয়ে ঘুমান। সেদিন রাতেও মণিমোহনবাবু ঘরে ঢুকলেন, দরজা বন্ধ করলেন, আর পাখা চালাতেই রক্ত ভরা বেলুনগুলো চারপাশে ছিটকাতে লাগলো। দুর্বল হাটের মণিমোহনবাবু চারপাশে রক্তের বৃষ্টি দেখে কিছুই বোধগম্য করতে পারলেন না, আর ইহলোক ত্যাগ করলেন। আপনারা যদি মণিমোহনের ঘরের পাখা এখনো লক্ষ্য করেন তবে দেখতে পাবেন যে পাখার ব্লেডে এখনো সুতো পেঁচানো আছে, আর ঘরের মধ্যে যেটাকে সেদিন আমরা গার্ডার ভেবেছিলাম ওটা আসলে ছিল বেলুনের টুকরো। দ্যাটস ইট। দাদা থামলো। আমি ভীষণভাবে চমকে গেছি এইরকম ভাবেই হত্যালীলার বর্ণনা শুনে। দাদা চেয়ার ছেড়ে উঠল, সাথে আমিও। দাদা আর কোনো কথা না বলে 2 হাত জুড়ে নমস্কার জ্ঞাপন করলো গণেশবাবুকে। থানা থেকে বেরোনোর মুহূর্তে দেখলাম থানায় থাকা প্রত্যেকের চোখ দাদার দিকে চুম্বকের মতন আটকে গেছে।